আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিহাবুর রহমান, লিটারেচার এক্সপ্রেসের একজন কো-ফাউন্ডার এবং অ্যাডমিন। আজকে আমরা 19th সেঞ্চুরি নোভেল এই কোর্স থেকে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস এই নোভেলটি নিয়ে আলোচনা করব। প্রাইড অ্যান্ড প্রিজুডাইস এই নোভেলটি লিখেছে জেন অস্টিন। জেন অস্টিনের লাইফ ডিউরেশন 1775 সাল থেকে 1817 সাল পর্যন্ত। গাইজ, আজকের লেকচার আমরা কয়েকটি ভাগে ভাগ করব। প্রথমে আমরা কি ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, তারপরে ক্যারেক্টার, তারপরে সামারি এবং সবশেষে আমরা থিমস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি ফ্যাক্টগুলো জেনে নিই। এই নোভেলটির ফুল টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এবং অরিজিনাল টাইটেল ফার্স্ট ইমপ্রেশন। নোভেলটি লিখেছে জেন অস্টিন। এই নোভেলটির জেনার হচ্ছে নোভেল অফ ম্যানার এবং রোমান্টিক নোভেল। গাইজ, এই নোভেলটির টাইম সেটিং আর্লি 19th সেঞ্চুরি। আমরা এই নোভেলের বেশ কিছু প্লেস সেটিং দেখি। ফার্স্ট অফ অল, লংবন। লংবন লন্ডন শহর থেকে উত্তর পূর্ব দিকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। নেক্সট যে প্লেস সেটিং সেটা হচ্ছে নেদারফিল্ড পার্ক। লংবন থেকে 3 মাইল দূরে অবস্থিত নেদারফিল্ড পার্ক। এরপরে নেদারফিল্ড পার্ক বা লংবনের পার্শ্ববর্তী শহর ম্যারিটন। এরপরের যে সেটিং সেটা হচ্ছে লন্ডন। আর সবশেষে যে সেটিংটা দেখতে পাই সেটা হচ্ছে প্যাম্পারলি হাউস। এই কয়েকটা সেটিং কিন্তু এই নোভেলে দেখানো হয়েছে। গাইস, এই ছিল আমাদের কি ফ্যাক্ট। এবার আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি ব্যানেট ফ্যামিলি, ফার্স্ট অফ অল ব্যানেট ফ্যামিলির 7 জন সদস্য। মিস্টার ব্যানেট এবং মিসেস ব্যানেটের 5 মেয়ে ছিল, এদের কোনো পুত্র সন্তান ছিল না। প্রথম মেয়ে জেন ব্যানেট। জেন ব্যানেটের বয়স 22 বছর। তারপরে এলিজাবেথ ব্যানেট। এলিজাবেথ ব্যানেটের বয়স ছিল 20 বছর। আমরা জানি এই উপন্যাসের প্রোটাগনিস্ট ক্যারেক্টার হচ্ছে এলিজাবেথ ব্যানেট। নেক্সট ম্যারি ব্যানেট, যার বয়স সম্পর্কে নোভেলিস্ট কোনো তথ্য দেননি। এরপরে ক্যাথরিন কেটি ব্যানেট, যার বয়স 17 বছর। এবং সবশেষে লিডিয়া ব্যানেট, যার বয়স 15 বছর। এরপরে আমরা ডার্সি ফ্যামিলি দেখি। তো ডার্সি ফ্যামিলিতে প্রধান যে ক্যারেক্টার সেটা হচ্ছে ফিজ উইলিয়াম ডার্সি। আমরা জানি এই নাটকের পুরুষ প্রোটাগনিস্ট ক্যারেক্টার হচ্ছে ডার্সি। এরপরে জর্জিয়ানা ডার্সি, অর্থাৎ ডার্সির 15 বছরের বোন জর্জিয়ানা ডার্সি। এরপরে লেডি ক্যাথরিন দি বার্গ, লেডি ক্যাথরিন দি বার্গ ডার্সির আন্টি। এরপরে আমরা বিংলে ফ্যামিলি যদি দেখি, তো বিংলে ফ্যামিলিতে মিস্টার চার্লস বিংলে, এ হচ্ছে ডার্সির বন্ধু এবং এ জেনকে খুবই ভালোবাসে এবং জেনকে আমরা দেখব যে বিবাহ করবে। এর 2 জন বোন, একটা হচ্ছে মিস ক্যারোলিন বিংলে এবং মিসেস হার্স্ট। গাইজ, এখানে কিন্তু আমরা আরও একটা ক্যারেক্টার দেখতে পাই, সেটা হচ্ছে শার্লট লুকাস। তো শার্লট লুকাস মূলত এলিজাবেথের বান্ধবী এবং তার বয়স 27 বছর। শার্লট লুকাস মিস্টার কলিন্সকে বিয়ে করে। তো মিস্টার কলিন্স হচ্ছে ব্যানেট ফ্যামিলির একমাত্র সম্পত্তির উত্তরাধিকারী। এই ছিল আমাদের ক্যারেক্টার। এবার আমরা সামারি নিয়ে আলোচনা করব। তো এই নোভেলটা শুরু হচ্ছে ব্যানেট ফ্যামিলিতে, অর্থাৎ মিসেস ব্যানেটের চিন্তার মাধ্যমে। মিসেস ব্যানেট খুবই দুশ্চিন্তা করছে, অর্থাৎ সেই সময়ের যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থাতে কোনো পরিবারের যদি পুত্র সন্তান না থাকে তাহলে তাদের সকল সম্পত্তির উত্তরাধিকারী হবে সেই বংশের কোনো এক পুরুষ সন্তান। তো যার কারণে মিসেস ব্যানেট যেটা ভাবছিল যে তাদের সম্পত্তি তার কোনো মেয়েই কিন্তু পাবে না। যার কারণে এখানে মিসেস ব্যানেটের একমাত্র চিন্তা হচ্ছে তার 5 মেয়েকে যে কোনোভাবে সম্ভ্রান্ত পরিবারে, সম্পদশালী পরিবারে বিবাহ দেওয়া। যার কারণে মিসেস ব্যানেট খুবই দুশ্চিন্তায় কিন্তু রয়েছে। আমরা উপন্যাসের শুরুতেই দেখি নেদারফিল্ড পার্ক, অর্থাৎ লংবন থেকে 3 মাইল দূরে নেদারফিল্ড পার্ক। এই নেদারফিল্ড পার্কে একজন ভাড়াটিয়া আসছে এবং সেই ভাড়াটিয়ার নাম হচ্ছে মিস্টার চার্লস বিংলে। এই মিস্টার চার্লস বিংলে অনেক সম্পদশালী একজন ব্যক্তি এবং একজন বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মিসেস ব্যানেট জানতে পারে মিস্টার বিংলে এখনও বিবাহ করেনি এবং সে সুদর্শন একজন পুরুষ এবং তাদের বংশমর্যাদা অনেক। যার কারণে মিসেস ব্যানেট মনে করে তার 5 মেয়ের যে কোনো এক মেয়েকে যে কোনোভাবে মিস্টার বিংলের সাথে বিবাহ দিতে হবে। এদিকে আমরা দেখি নেদারফিল্ড পার্কে মিস্টার বিংলের ফ্যামিলি এবং তার বন্ধুর ফ্যামিলি, অর্থাৎ মিস্টার বিংলে এবং তার 2 বোন এবং তার বন্ধু ফিজ উইলিয়াম ডার্সি, অর্থাৎ নাটকের যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার ফিজ উইলিয়াম ডার্সি অর মিস্টার ডার্সি, সে তার বোনের সাথে এসেছে। অর্থাৎ অলরেডি তারা নেদারফিল্ড পার্কে পৌঁছে গেছে। উপন্যাসের পরের দৃশ্যে আমরা যেটা দেখি যে বল নাচের অনুষ্ঠান। তো এই নাচের অনুষ্ঠানে
সেখানকার যে সম্ভ্রান্ত ফ্যামিলি আছে সকল ফ্যামিলিরা অংশগ্রহণ করে। এখানে মিসেস ব্যানেট যেটা দেখে এটাই তার মেয়েদের জন্য হাজব্যান্ড খোঁজার একমাত্র পথ হবে। তো যার কারণে মিসেস ব্যানেট তার মেয়েদেরকে সুন্দর পরিপাটি স্মার্ট পোশাক পরিয়ে সেই বল নাচের অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করে। এদিকে আমরা দেখি মিস্টার বিংলে এবং ডার্সি তারাও কিন্তু বল নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মিস্টার বিংলে যখন জেন ব্যানেটকে দেখে, অর্থাৎ ব্যানেট ফ্যামিলির বড় মেয়ে জেন ব্যানেটকে দেখে, তখন কিন্তু সে তাকে পছন্দ করে ফেলে। জেনও কিন্তু মিস্টার বিংলেকে পছন্দ করে ফেলে। তো তারা সুন্দরভাবে নাচ করে। তাদের নাচ দেখে সেখানে যারা উপস্থিত ছিল সবাই কিন্তু মুগ্ধ হয়ে যায়। এরপরে আমরা দেখি ডার্সি কিন্তু চুপচাপ বসে আছে, খুবই মন খারাপ করে বসে আছে। বিংলে তাকে বলে যে ডার্সি, তুমি এভাবে বসে না থেকে তুমিও কারোর সাথে নাচো। তো এখানে বিংলে এলিজাবেথ ব্যানেটকে দেখিয়ে দিয়ে বলে যে ডার্সি, তুমি এলিজাবেথের সাথে নাচতে পারো। তো ডার্সি এখানে তার যে অহংকারী মনোভাব, সেই অহংকারী মনোভাব কিন্তু প্রকাশ করে। সে বলে যে এলিজাবেথ খুব একটা সুন্দর না, অর্থাৎ সে যেটা মনে করেছিল ততটা সুন্দর না, তার সাথে সে নাচবে না। তো এই যে বিষয়টা, এই কথাটা এলিজাবেথ কিন্তু শুনে ফেলে এবং এলিজাবেথের মনে ডার্সি সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন কিন্তু সৃষ্টি হয়ে যায়। আমরা এখানে দেখছি নায়ক এবং নায়িকা দুজনের মধ্যে কিন্তু ফার্স্ট দর্শনেই কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেল, যেটা পরবর্তীতে খুবই বড় প্রভাব ফেলবে। এদিকে যেহেতু জেন এবং বিংলে একজন আরেকজনকে পছন্দ করে ফেলেছে, বিংলের বোন জেনকে তাদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করতে চায়। যার কারণে মিসেস ব্যানেটের কাছে প্রস্তাবটা যখন দেয়, মিসেস ব্যানেট তো এটাই চাচ্ছিল। সে মনে মনে অনেক খুশি হয় এবং সে একটা পরিকল্পনা করে বসে। সে বলে যে আমার মেয়ে নেদারফিল্ড পার্কে যাবে, ঠিক আছে, তবে আমার মেয়ে ঘোড়ায় চড়ে যাবে। তো সে মনে মনে যে পরিকল্পনা করেছে, ওয়েদারটা খুব একটা বেশি ভালো ছিল না, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তো সে যেটা চাচ্ছিল যে যদি সে ঘোড়ায় চড়ে যায়, জেন যদি ঘোড়ায় চড়ে যায় তাহলে রাস্তার মধ্যে বৃষ্টি হবে এবং বৃষ্টিতে ভিজে সে অসুস্থ হয়ে পড়বে। যার কারণে সে নেদারফিল্ড পার্কে বেশ কিছুদিন অবস্থান করতে পারবে। তো সেখানে যদি অবস্থান করে বিংলের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে এবং বিবাহর পথটা কিন্তু আরও সামনের দিকে আগাবে। যে চিন্তা সেই কাজ। এখানে জেনকে নেদারফিল্ড পার্কে যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হলো এবং সে ঘোড়ায় চড়ে কিন্তু সেখানে গেল। তো রাস্তার মধ্যে বৃষ্টি হলো। এখানে মিসেস ব্যানেটের পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে এবং বৃষ্টিতে ভিজে জেন কিন্তু অসুস্থ হয়ে পড়ল। তো অসুস্থর কথা শুনে এলিজাবেথ ব্যানেট সে আর বসে থাকতে পারলো না, সে তার বোনের সেবা করার জন্য দ্রুত নেদারফিল্ড পার্কে কিন্তু পৌঁছে গেল। আমরা দেখি যে এলিজাবেথ ব্যানেটের ব্যবহার এতটাই সুন্দর, এতটাই মার্জিত ছিল যে সে তার বোনকে সেবা করছে এবং বাকি সবার সাথে এমনভাবে বিহেভ করছে, সবাই যেন তার বিহেভে মুগ্ধ হয়ে গেছে। এখানে ডার্সিও কিন্তু আছে। ডার্সি কিন্তু অবজার্ভ করছে এলিজাবেথের যে কথাবার্তা, তার যে চালচরণ সব কিছু কিন্তু অবজার্ভ করছে এবং অবজার্ভ করে সে স্থির করেছে যে আসলে এলিজাবেথকে অপমান করা তার ঠিক হয়নি, কারণ আসলে এলিজাবেথ এমন মেয়ে না। এদিকে আমরা দেখি যে 7 দিন পার হয়ে গেছে। 7 দিন পরে জেন সুস্থ হয়েছে এবং তারা নেদারফিল্ড পার্ক থেকে আবার লংবন অর্থাৎ তাদের বাড়িতে কিন্তু তারা দুজনেই চলে আসে। এদিকে আমরা দেখি যে লংবনে আরও একজন নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে, যার নাম মিস্টার কলিংস। এই মিস্টার কলিংস হচ্ছে ব্যানেট ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী, অর্থাৎ ব্যানেট ফ্যামিলির কাজিন। তো যাই হোক, মিস্টার কলিংস লন্ডন থেকে এখানে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে। তার উদ্দেশ্য হলো সে যে একটা কোম্পানিতে চাকরি করে, লেডি ক্যাথরিন ডি বার্গ তাকে কোম্পানির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বানিয়েছে এবং তাকে বলেছে সে যেন দ্রুত বিবাহ করে আবার লন্ডনে ফিরে আসে। তো মিস্টার কলিংস যেটা ফিক্স করেছে, সে ব্যানেট ফ্যামিলির 5 মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়েকে বিবাহ করবে এবং সে দ্রুত লন্ডনে ফিরে যাবে। মিস্টার কলিংস প্রথমে জেন ব্যানেটকে বিবাহ করতে চায়, যার কারণে সে মিসেস ব্যানেটকে বলে যে সে আসলে জেনকে বিবাহ করবে। এটা শোনার পর মিসেস ব্যানেট কিন্তু ক্ষেপে যায় এবং সে বলে যে জেন ব্যানেটের বিবাহের কথা অলরেডি একটা সম্ভ্রান্ত পরিবারে হচ্ছে, তুমি এদিক থেকে সরে যাও। তো এদিক থেকে তার নজরটা সরিয়ে মিস্টার কলিংস এলিজাবেথের দিকে তার নজরটা কিন্তু দেয়। যাই হোক, বেশ কয়েকদিন পরে এলিজাবেথ, জেন এবং মিস্টার কলিংস তারা ম্যারিটন শহরের দিকে হাঁটছিল এবং যাত্রাপথে আর্মি ক্যাম্পে একজন সৈনিকের সাথে তাদের সাক্ষাৎ হয়, আর সেই সৈনিকের নাম হচ্ছে জর্জ উইকহাম। জর্জ উইকহাম একজন সুদর্শন আর্মি অফিসার ছিল। এলিজাবেথ জর্জ উইকহামকে দেখে প্রথম অবস্থায় কিন্তু তার প্রেমে পড়ে যায় এবং তারা অনেকক্ষণ যাবৎ গল্প করে। তো সেই সময় ম্যারিটন শহরের দিকে মিস্টার বিংলে এবং ডার্সি সেদিক দিয়ে যাচ্ছিল। তো ডার্সি জর্জ উইকহামকে দেখে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বিংলে এবং ডার্সি সেখান থেকে চলে যাওয়ার পরে এলিজাবেথ
উইকহামের কাছে জানতে চায় আসলে কাহিনীটা কি হয়েছে। উইকহাম তখন মিথ্যা একটা গল্প এলিজাবেথকে শোনায়। তো এলিজাবেথকে বলে যে ছেড়ে দেন ডার্সির কথা, ডার্সি একজন ধনাঢ্য পরিবারের সন্তান, আমার বাবা তার বাবার বন্ধু ছিল, আমার বাবা মারা যাওয়ার সময় তার বাবাকে আমার পড়াশোনার জন্য অর্থ দিতে বলেছিল, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর ডার্সি আমাকে কোনো অর্থ প্রদান করেনি, বরঞ্চ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এটা শোনার পর এলিজাবেথের রাগ ডার্সির ওপরে আরও কয়েক গুণে বেড়ে যায়। অর্থাৎ আগুন জ্বলছে, তার মধ্যে যে ঘি ঢাললে যেমন চমকে ওঠে, এলিজাবেথের রাগটা কিন্তু ডার্সির প্রতি সেইভাবেই কিন্তু চমকে ওঠে এবং সে ডার্সিকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে। এদিকে জেন কিন্তু এলিজাবেথকে বলছিল যে আসলে এটা সত্য নাও হতে পারে। তারপরে তারা সেখান থেকে বাসায় চলে আসে। এদিকে আমরা দেখি বিংলে নেদারফিল্ড পার্কে একটা ডিনার পার্টির অ্যারেঞ্জ করেছে। সেখানে সেই সময়কার যারা বড় বড় ফ্যামিলি ছিল সবাইকে ইনভাইট করেছে। সেই সুবাদে মিসেস ব্যানেটের যে ফ্যামিলি অর্থাৎ ব্যানেট ফ্যামিলিকেও ইনভাইট করা হয়েছে। আমরা নেদারফিল্ড পার্কের ডিনার পার্টিতে দেখি সেখানে সবাই উপস্থিত হয়েছে এবং বিংলে এবং জেন তারা দুজন অনেকক্ষণ যাবৎ গল্প করছে এবং এটা দেখে সবাই ভাবছে যে তাদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো হয়ে গেছে। এদিকে মিসেস ব্যানেট সে তো আর নিজেকে ধরে রাখতে পারে না, সে অ্যানাউন্স করে দিল যে বিংলে এবং জেনের বিবাহ খুবই শীঘ্রই দেওয়া হবে। তো ডার্সি এলিজাবেথকে নাচের জন্য ইনভাইট করে। এদিকে এলিজাবেথ কিন্তু ডার্সিকে ঘৃণা করছে, তো তারপরেও সে তার নাচের জন্য রাজি হয়। তবে সে এখানে ততটা বেশি কিন্তু আনন্দ পায় না। আমরা এখানে আরেকটা ক্যারেক্টার দেখি যে মিস্টার কলিংস। তো মিস্টার কলিংস এই অনুষ্ঠানে সে সব কিছু অবজার্ভ করছে, এলিজাবেথ কি করছে অর্থাৎ অন্যান্য ক্যারেক্টারগুলো কি করছে সে অবজার্ভ করছে। তো পরের দিন সকালে মিস্টার কলিংস এলিজাবেথকে প্রপোজ করে, অর্থাৎ সে বলে যে আমি তোমাকে বিবাহ করতে চাই, বাট এলিজাবেথ ইনস্ট্যান্ট কিন্তু তার প্রপোজালটা রিজেক্ট করে দেয়। মিস্টার কলিংস যখন এলিজাবেথের কাছ থেকে রিজেক্ট হলো, সে শার্লট লুকাস অর্থাৎ এলিজাবেথের বান্ধবী শার্লট লুকাসকে প্রপোজ করলো এবং শার্লট লুকাস দেখলো যে মিস্টার কলিংসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, যার কারণে সে কিন্তু বিবাহতে রাজি হয়ে গেল। এদিকে দেখেন একটা বিষয়, শার্লট লুকাসের বয়স কিন্তু 27 বছর এবং মিস্টার কলিংসের বয়স হচ্ছে 25 বছর। বয়সের গ্যাপ থাকা সত্ত্বেও কিন্তু সে বিবাহতে রাজি হয়ে গেল এবং তারা বিবাহ করে সেখান থেকে লন্ডনে চলে গেল। এদিকে আমরা দেখছি যে মিস্টার বিংলের বোন জেনকে একটা চিঠি দিচ্ছে এবং সে চিঠিতে লেখা আছে যে বিংলে জেনকে ভালোবাসে না এবং সে এখান থেকে লন্ডনে চলে যাচ্ছে 6 মাসের মধ্যে আর এখানে ফিরে আসবে না। তো এই চিঠি পাওয়ার পরে জেন একদম হতাশ হয়ে যায় এবং এলিজাবেথ ভাবতে শুরু করে যে এই চিঠির পিছনে একমাত্র কারণ হচ্ছে ডার্সি হয়তো তার বোন জর্জিয়ানা ডার্সির সাথে বিংলের বিবাহ দিবে, যার কারণে সে এই প্রপোজালটা রিজেক্ট করেছে। এদিকে জেন এবং ডার্সি দুজনই অনেক হতাশ হয়ে গেছে। আমরা দেখি এখানে আরও দুইজন নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়, মিস্টার এবং মিসেস গার্ডিনার। মিস্টার এবং মিসেস গার্ডিনার হচ্ছে এলিজাবেথ এবং জেনের খালা এবং খালু। আসার পরে তারা দেখে জেনের মন অনেক খারাপ এবং মিস্টার এবং মিসেস গার্ডিনার জেনকে বলে যে তাদের সাথে লন্ডনে যেতে। তো এলিজাবেথ ভাবে যে জেন যদি তাদের সাথে লন্ডনে যায় তাহলে হয়তো বিংলের সাথে তার সাক্ষাৎ হবে এবং তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে এটা আবারও ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা দেখি যে তার খালুর সাথে জেন কিন্তু লন্ডনে চলে যায়। তো এদিকে আমরা দেখি যে এই যে শার্লট লুকাসের যে বাবা মিস্টার লুকাস সে এলিজাবেথের কাছে আসে এবং এলিজাবেথকে বলে যে আমার মেয়ের তো বিবাহ হলো, অনেক দিন হয়ে গেল, তাদের সাথে সাক্ষাৎ করতে যাওয়া হয়নি, তাহলে তুমি আমাদের সাথে চলো, সেখানে আমরা বেশ কিছুদিন থেকে আসব। তো এলিজাবেথ রাজি হয়ে যায় এবং এলিজাবেথও কিন্তু সেখানে চলে যায়, দ্যাট মিনস লন্ডনে চলে যায়। এবার উপন্যাসের যে সেটিং সেটা মূলত লন্ডনে দেখানো হচ্ছে যে জেন কিন্তু মিস্টার বিংলের সাথে এখনও সাক্ষাৎ করেনি, এদিকে এলিজাবেথও কিন্তু লন্ডনে পৌঁছে গেছে। তো এই মিস্টার কলিংস মূলত লেডি ক্যাথরিন ডি বার্গ এর আন্ডারে কাজ করত। লেডি ক্যাথরিন ডি বার্গ এক ডিনার পার্টিতে তাদের সবাইকে ইনভাইট করে এবং তারা সবাই এলিজাবেথ সহ তারা সবাই কিন্তু সেখানে ডিনার পার্টিতে অংশগ্রহণ করে। ডিনার শেষে এলিজাবেথের সাথে মিস্টার ডার্সির দেখা হয়। আমরা জানি যে লেডি ক্যাথরিন ডি বার্গ হচ্ছে মিস্টার ডার্সির আন্টি, ঠিক আছে। তো দেখা হওয়ার পরে তারা দুজনেই কিন্তু বিস্মিত হয়ে পড়ে এবং এখানে আমরা দেখি যে ডার্সি কিন্তু মনে মনে এলিজাবেথকে ভালোবাসার কারণে এলিজাবেথকে সে প্রপোজ করে, বাট প্রপোজের ধরনটা একদম আলাদা ছিল। কেমন আমি বলি যে ডার্সি প্রপোজ করছে যে এ নাও ফুল
তোমাকে আমি দিয়ে দিলাম, তোমাকে আমি ভালোবাসি, তুমি আজ থেকে আমার, এমন একটা প্রপোজ করছে। বাট এই প্রপোজ কি কখনো অ্যাকসেপ্ট করবে? না। ডার্সি এভাবে প্রপোজ করছে যে ডার্সি বলছে যে এলিজাবেথ, আমি জানি তোমাদের বংশমর্যাদা আমাদের থেকে অনেক কম, তবে এই বংশমর্যাদা, সমাজে যে তোমাদের মান সম্মান, এটা কম থাকা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রপোজ করলাম, এইভাবে প্রপোজ করছে। তো এই প্রপোজ করার পরে এলিজাবেথ কিন্তু খুবই রেগে যায় এবং এলিজাবেথ কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ডার্সিকে বেশ কিছু কথা শোনায়। সে ডার্সিকে বলে যে ডার্সি, তুমি এত খারাপ মানুষ, তোমার মতো খারাপ মানুষ আমি কোথাও দেখিনি। তোমার কারণে জেন এবং বিংলের বিবাহ ভেঙেছে এবং তুমি জর্জ উইকহামকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছো, অর্থাৎ তার প্রাপ্যটা তুমি তাকে দেওনি। এগুলো শোনার পরে আর ডার্সি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে খুবই আপসেট হয়ে যায় এবং সে সারা রাত ঘুমাতে পারছে না, যেন তার কানে বারবার এলিজাবেথের এই কথাগুলো বাজছে। তো যার কারণে সে একটা এলিজাবেথকে চিঠি লেখে এবং চিঠিতে সে লিখে যে আসলে বিংলে এবং জেনের যে বিবাহ সে সেটা ভাঙেনি। বিংলেকে বলেছে যে আসলে বিংলে তো জেনকে খুবই ভালোবাসে, জেন কি বিংলেকে ভালোবাসে কি না এটা শুধু সে বলেছে। আর জর্জ উইকহামের কথা বলছে, জর্জ উইকহামের বাবা আমার বাবার স্টুয়ার্ড ছিল এবং তার বাবা মারা যাওয়ার সময় আমার বাবাকে বলেছিল যাতে কিছু অর্থ দেয় এবং সে অর্থ দিয়ে সে পড়াশোনা করতে পারে। তো তার বাবা মারা যাওয়ার পরে তাকে 3000 পাউন্ড দেওয়া হয় এবং সে 3000 পাউন্ড নিয়ে এলোমেলোভাবে খরচ করে ফেলে, নেশা করে এবং মেয়েদের পিছনে সে টাকা উড়িয়ে ফেলে। সে পড়াশোনার কাজে কিন্তু টাকা লাগায় না। তারপরে সে পুনরায় আমার কাছে এসে আবার টাকা চায়। আমি যখন তাকে টাকা দিতে মানা করে দিই তখন সে একটা জঘন্য পরিকল্পনা করে। সে আমার 15 বছরের বোন জর্জিয়ানা ডার্সি একে ভাগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আমি যখন এই বিষয়টা জানতে পারি তখন আমি জর্জ উইকহামকে বাড়ি থেকে বের করে দিই। এই হচ্ছে বিষয়। তো এটা যখন এই চিঠিতে লেখে এবং এই চিঠি যখন এলিজাবেথ পায়, চিঠি পাওয়ার পরে এলিজাবেথ বেশ কয়েকবার ভালোভাবে পড়তে থাকে এবং এলিজাবেথের মনোভাব কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে যে আসলে এটা যদি সত্য হয় তাহলে হয়তো ডার্সি ভালো মানুষ। তো এদিকে এরপর থেকে এলিজাবেথ ডার্সির ক্যারেক্টার সম্পর্কে অবজার্ভ করতে শুরু করে। তার যে খালা খালু এদের সাথে সে প্যাম্পারলি হাউস অর্থাৎ ডার্সির যে একটা রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে যায় এবং সেখানে যাওয়ার পরে ডার্সির সাথে তাদের সাক্ষাৎ হয় এবং ডার্সি জর্জিয়ানা ডার্সি অর্থাৎ তার ছোটো বোনের সাথে এলিজাবেথ এবং তার আঙ্কেল আন্টির পরিচয় করে দেয় এবং এখানে ডার্সি এবং তার বোন এদের সাথে এতটা অমায়িক আচরণ করে, এতটা সুন্দর আচরণ করে, এখানে এলিজাবেথ এবং তার আঙ্কেল আন্টি সবাই কিন্তু মুগ্ধ হয়ে যায় এবং এই বাড়ির যারা মেম্বার ছিল, দ্যাট মিন্স যারা হচ্ছে যে সার্ভেন্ট ছিল, তাদের কাছ থেকে ডার্সির এত প্রশংসা শুনে যে এলিজাবেথ তখন বিশ্বাস করতে শুরু করে যে না, আসলে ডার্সি সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটা হয়তো ভুল ছিল। এরপরে আমরা দেখতে পাই সেখানে থাকা অবস্থায় এলিজাবেথ একটা চিঠি পায় এবং চিঠিতে সে জানতে পারে যে জর্জ উইকহাম এবং তার সবচেয়ে ছোট বোন লিডিয়া এরা দুইজন পালিয়ে গেছে বাড়ি থেকে। তো এটা শোনার পর এলিজাবেথ একদম আপসেট হয়ে যায় এবং সে দুশ্চিন্তায় পড়ে যায় যে তার বোন বাড়ি থেকে পালিয়ে গেছে, তো সেই সমাজে তাদের যে মান সম্মানটা সেটা একদম নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তাদের যে সুনামটা রয়েছে সেই সুনামটা আর থাকবে না। সে কিন্তু সেখানে আর অবস্থান করে না, দ্রুত লংবর্নে ফিরে আসে। এদিকে আমরা দেখি মিস্টার ব্যানেট এবং মিস্টার গার্ডিনার তারা লিডিয়াকে খোঁজার জন্য বের হয়েছে এবং সারাদিন ধরে অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু তারা তাকে পায় না। অবশেষে একটা চিঠিতে এলিজাবেথ জানতে পারে যে লিডিয়া এবং জর্জ উইকহাম এদের বিবাহটা সম্পূর্ণ হয়েছে এবং এটার জন্য অনেক অর্থ দিতে হয়েছে। তো পরবর্তীতে তার আন্টির কাছ থেকে এলিজাবেথ আরও একটা চিঠি পায় এবং সেই চিঠিতে জানতে পারে যে এই যে লিডিয়া এবং জর্জ উইকহামের যে বিবাহ, এই বিবাহতে জর্জ উইকহাম বিবাহ করতে চাচ্ছিল না, এর জন্য সে বড় ধরনের একটা যৌতুক দাবি করে। তো এই যৌতুকের টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, তবে ডার্সি তাদের পরিবারের অর্থাৎ এলিজাবেথের পরিবারের সম্মান যাতে নষ্ট না হয় এর জন্য এই যৌতুকের টাকা সে পরিশোধ করেছে এবং এই ঘটনাটা সে প্রকাশ করতে নিষেধ করেছে। আর এটার একমাত্র কারণ ডার্সি এলিজাবেথকে ভালোবাসে। তো গাইস, আমরা এখানে দেখছি এলিজাবেথও কিন্তু এখন থেকে ডার্সিকে ভালোবাসা আরম্ভ করে দেয়। এর কিছুদিন পরে যে নেদারফিল্ড পার্কে বিংলে এবং ডার্সি কিন্তু তারা আবার পুনরায় কিন্তু চলে আসে এবং বিংলে কিন্তু এবার এলিজাবেথকে আবার প্রপোজ করে এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু হয়ে যায়। এদিকে আমরা দেখি যে লংবর্নে অর্থাৎ ডার্সির যে আন্টি লেডি ক্যাথরিন ডি বার্গ
আসে এবং এলিজাবেথকে অনেক বকাঝোকা করে, অনেক অপমান অপদস্থ করে এবং তাকে বলে যে সে যেন ডার্সিকে বিবাহ না করে। ডার্সিকে সে কেন বিবাহ করবে, তার কি কোনো বিবাহ করার যোগ্যতা আছে? এলিজাবেথ বলে যে কে তাকে বিবাহ করতে চাচ্ছে, আমি কি তাকে বিবাহ করতে চাচ্ছি? তো এই যে এই বিষয়টা যখন ডার্সি জানতে পারে, যে ডার্সি জানে যে এলিজাবেথ এখন আবার তাকে ঘৃণা করা শুরু করেছে, তো যার কারণে সে দ্রুত সেখানে উপস্থিত হয় এবং এলিজাবেথকে কিন্তু প্রপোজ করে। এবার আর এলিজাবেথ তার প্রপোজালটা রিজেক্ট করে দেয় না, সে অ্যাকসেপ্ট করে এবং আমরা দেখি এই দুইটা কাপল তাদের এক হয়ে যাওয়ার মাধ্যম দিয়ে কিন্তু এই উপন্যাসটা শেষ হয়ে যায়।